স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শীত মৌসুমে রাজনীতির উত্তাপ ছড়িয়ে শেষ হলো পৌরসভার ভোট। দল ভিত্তিক এই নির্বাচন গণতান্ত্রিক রাজনীতির পথ কতটা মসৃণ করলো তা এখন দেখার বিষয়। এসব নিয়ে আজকের আলোচনা। পৌর ভোট কথা বলতে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু সাংবাদিক, আছেন পিটিআই এর ব্যুরো প্রধান আনিসুর রহমান, আছেন এএফপির ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, আছেন এপির ব্যুরো প্রধান জুলাস আলম এবং আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফরাদ। আনিসুর রহমানের আরেকটি পরিচয়, তিনি গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতাও বটে। আমি বলতে চাই যে বাংলাদেশের এই পৌরসভার নির্বাচন, 234টি পৌরসভার নির্বাচন আপনি কেমন দেখলেন বাবু ভাই? আজকের যে নির্বাচন যেটা হলো সেটা দুটো কারণে খুব ইম্পর্টেন্ট। সেটা আপনাদের যে বিভিন্ন অনুষ্ঠান বা গণমাধ্যমের কর্মী যারা আছেন তারা সবাই এটা বলবেন, এবং রাজনৈতিক যারা বিশ্লেষণ যারা করেন বা সাধারণ ভোটার তারাও দেখছেন দুটো জিনিস। একটা হচ্ছে এই প্রথমবারের মতো এটা হচ্ছে একটা যে পার্টি লাইনে যে নির্বাচন, যেটা নাকি বহু বছর বা শতাব্দী প্রাচীন একটা পদ্ধতি ছিল, যে এটা হচ্ছে নির্দলীয় ভিত্তিতে এই নির্বাচন হবে। এটাই প্রথমবারের মতো এটা এক দলীয় ভিত্তিতে হলো। সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে আমরা দেখছি যে গত 7 বছর যাবৎ আমাদের এখন আমাদেরকে ডিসক্রাইব করতে হয় হচ্ছে কি অপোজিশন আউটসাইড পার্লামেন্ট, বিএনপি, যেটা নাকি আসলে প্রধান বিরোধী দল সরাসরি অফিসিয়ালি বলা যায় না, তারা এখানে নির্বাচন করছে। এইটা রাজনীতির জন্য আরেকটা একটা বড় একটা মোড়, যে এখানে আসলে রাজনীতিটা বেশ একটা ভাইব্রেন্ট একটা অবস্থায় গেল। ভোটে কতগুলি জিনিস যদি নাকি কতগুলি আমরা যেসব ফ্যাক্টর আমরা যদি বিচার করি, তাহলে হচ্ছে যে ভোটের টার্ন আউট কেমন ছিল। আমরা দেখছি যে টার্ন আউট এখানে যথেষ্টই ভালো ছিল। ভায়োলেন্সের কথা অনেক আশঙ্কা যেটা ছিল সেটা অনেক কম হয়েছে, যেটা হয়তো আশঙ্কা তো যেটা ছিল তার চেয়ে অনেক কম হয়েছে, যদিও একজনের মৃত্যুর কথা আমরা জানি এটা চট্টগ্রামে। বাট পূর্ববর্তী যত নির্বাচন আমরা দেখেছি স্থানীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, সেই তুলনায় নির্বাচনটা মনে হচ্ছে তুলনামূলকভাবে শান্তিপূর্ণই ছিল সেখানে। এএফপির ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, শফিক ভাই আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনটি আসলে কেমন দেখলেন? না, নির্বাচন তো এটা খুবই সিগনিফিক্যান্ট ইলেকশন। এটা ইট ব্রিংস দ্য রিটার্ন অফ দ্য ইলেকটোরাল পলিটিক্স ইন বাংলাদেশ, যেটা এক ধরনের এবং আপনি যদি বিএনপির বিহেভিয়ার দেখেন গত 5-10 দিন, তারা কিন্তু তাদের সাউন্ড বাইটগুলো খুবই পজিটিভ ছিল। তারা তাদের ইভেন ফেসবুকে তাদের যে সরব উপস্থিতি এবং সব দিক দিয়ে আমার যেটা মনে হয়েছে যে রেজাল্টের কিছু অবিশ্বাস্য রেজাল্ট আমরা দেখেছি এখানে। আর রেজাল্ট যদি আপনি বাংলাদেশের ইলেকটোরাল ভোটের যে প্যাটার্ন যদি দেখেন, যে সাধারণত বিএনপির সাথে যে আওয়ামী লীগের যে ডিফারেন্সটা খুব বেশি হয় না। বরাবরই আওয়ামী লীগ লোকাল নির্বাচনগুলোই ভালো করে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে এটা অবিশ্বাস্য একটা রেজাল্ট, যে আওয়ামী লীগ 128টা পাচ্ছে বিএনপি, এবং যদি আওয়ামী লীগের রেবেল ধরেন তাহলে হয়তো আওয়ামী লীগের এখন 150টা হয়ে গেছে। আওয়ামী লীগের রেবেল না ধরলেও এখন আওয়ামী লীগের এখন পর্যন্ত 140টা, বিএনপিকে আমরা 10টি পেতে দেখছি। অন্যান্য আমরা বলছি যে এটি 15, আওয়ামী লীগ 140টি। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে ফলাফল কিছু যেমন আপনার নলছিটির একটা কেন্দ্র, নলছিটি ইয়েতে দেখা যাচ্ছে যে বিএনপির আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট বিএনপির থেকে সে 20 গুণ বেশি ভোট পেয়েছে। সেটা আপনার কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে? কারণ বাংলাদেশে তো যে লোকটা হঠাৎ করে যে বিএনপি করে, সে হঠাৎ করে কিন্তু আওয়ামী লীগ হয়ে যায় না, ঠিক না? আর আপনি যদি 90-এর পরবর্তী আপনি যদি ইলেকশনের রেজাল্টগুলো দেখেন, বিএনপি কি সবসময় 30%-এর উপরেই কিন্তু ভোট পাচ্ছে, এবং 2008-এ যেটা ওদের সবচেয়ে ওয়ার্স্ট রেজাল্ট, তখনও কিন্তু আপনি 30%-এর নিচে ছিল না। পপুলার ভোটে এটা কখনোই এত কম ছিল না। জুলাস, আপনার পর্যবেক্ষণ কি, যে আপনি কেমন দেখছেন আজকের ইলেকশনটা? তো ডেফিনেটলি সিগনিফিক্যান্ট কয়েকটা কারণে। একটি হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়াকে যদি আমরা দেখি যে এটা সুষ্ঠু হলো কিনা, ম্যানিপুলেশনের জায়গা ছিল কিনা, যেটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। ভোটারদের অংশগ্রহণ আসলে কতটুকু ছিল, সন্ত্রাস যেটি আনিস ভাই বললেন, কালো টাকার ছড়াছড়ি আসলে কতটুকু ছিল, পাশাপাশি জনগণ এটাকে কিভাবে নিয়েছে, এবং সর্বোপরি যেটি আমি বলবো যে নির্বাচন কমিশন এই পরীক্ষায় পাশ করলো কিনা। এতগুলো বিষয়কে বিবেচনায় নিয়ে আমাদেরকে আসলে এই নির্বাচনটিকে দেখতে হবে। আমরা জানি যে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচন এটা খুবই কমপ্লিকেটেড। ইউনিয়ন পরিষদ ইলেকশন এবং এই ধরনের পৌরসভার ইলেকশন এগুলো খুবই কমপ্লিকেটেড, জাতীয় নির্বাচনের চেয়ে কমপ্লিকেটেড নানা কারণে, কারণ লোকাল ফ্যাক্টরগুলো অনেক ভাবে কাজ করে। কিন্তু এইবার যেহেতু দলীয় ভিত্তিতে হলো, সেখানে নানা রকমের প্রশ্ন এসছে। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট হতে পারে, রেজাল্ট নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতেই পারে, অনেকে তুলছেন অলরেডি। যেমন এখানে শফিক ভাই বললেন
সেটি নিয়ে নানা কথা হতে পারে। তবে দলীয় ক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে এইভাবে এসছে, নিজেদের অবস্থান পোক্ত করার জন্য বিএনপি এসছে, রেস বা এই নির্বাচনের মধ্যে ফেরত আসার কারণে। কারণ এই বছরের শুরুতে, কালকে শেষ হবে বছর, শুরুতে যে আমরা রাজনৈতিক প্রক্রিয়া দেখেছি বিএনপির দিক থেকে, বিশেষ করে 5ই জানুয়ারির নির্বাচন বয়কটের পরে, সেই জায়গা থেকে বিএনপির দরকার ছিল একটা প্রক্রিয়ার মধ্যে আবার কামব্যাক করানো। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে রেজাল্ট নিয়ে এত ডিফারেন্স, সেগুলো অনেক ফ্যাক্টর আছে, আমরা সেটা হয়তো পরবর্তীতে আলাপ করতে পারবো। বিএনপির যে কোন্দল ছিল, আওয়ামী লীগের যে কোন্দল ছিল, সেটা সব জায়গায় আওয়ামী লীগ যেভাবে ট্যাকল করতে পেরেছে, আমার যতটুকু অবজারভেশন, বিএনপি সেভাবে ট্যাকল করতে পারে নাই। পাশাপাশি হয়েছে যে লোকাল প্রশাসনের তো একটা সরকারি দলের এই বর্তমান কনটেক্সটে, কারণ সেই হয়তোবা কোনো জায়গায় সেই প্রভাবটা ছিল। আমরা এই ফ্যাক্টরগুলি নিয়ে নিশ্চয়ই আলোচনা করতেই পারবো। আমার মনে হয় যে বেশ কিছু এই ফ্যাক্টরের কথাগুলির সাথে আমি আপনার সাথে আসলে একমতই পোষণ করি। জনাব কুদ্দুস আফরাদ, আপনি নির্বাচন কেমন দেখলেন? এক কথায় যদি বলি, এই নির্বাচনটা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে দেখিনি। কিন্তু এটাকে যদি বলি যে নির্বাচনটা হয়েছে, এবং এই নির্বাচন নিয়ে যে আশঙ্কাগুলো ছিল বিভিন্ন মহলের, খোদ প্রধান নির্বাচন কমিশনারের, কিন্তু এই আশঙ্কা কিন্তু আজকে আর সেইভাবে দেখা যায়নি। সেই হিসেবে আমরা বলতে পারি নির্বাচনটা অনেক শান্তিপূর্ণ, যেটা আনিস ভাই প্রথমেই বলেছে, অনেকটা শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু এই নির্বাচনের পেছনের যে দিকগুলো ছিল, আওয়ামী লীগ যেরকম এই নির্বাচন করে রাজনৈতিক পরীক্ষায় সে আরেক ধাপ এগিয়েছে, একইভাবে আমি বলতে পারি বিএনপিও যে নির্বাচন বিরোধী সংস্কৃতির যে ছাপ্পাটা তার পিছনে ছিল, সেটা সে কাটিয়ে দিয়েছে, এবং সে এই নির্বাচনের রেসে জড়িয়ে দলকে অনেকটা সাংগঠনিক একটা প্রক্রিয়ার ভিতরে নিয়ে এসছে। সেই জন্য এই নির্বাচনের ত্রুটি বিচ্যুতি আছেই, কারণ আমরা এক ধাপে তো একটা ভালো নির্বাচনে যেতে পারবো না। তারপরেও এখানে দেখেন, একটা জিনিস দেখতে হবে, প্রধান নির্বাচন কমিশনার কিন্তু প্রধানমন্ত্রীকে একবার হুমকি দিয়েছিলেন যে আপনার দলকে সামলান। না, সেটা হুমকি দেননি, মিষ্টি সুরে যা হোক, মিষ্টি সুরে বলেছেন। কিন্তু এই বিষয়গুলো সরকার কিছুটা চাপের মুখে ছিল, যে কারণে পরে আবার মাহবুবুল হক হানিফ সাহেব যে বলছিলেন যে নির্দয় হচ্ছেন, কিন্তু আমরা মনে করি না যে খুব একটা নির্দয় নির্বাচন কমিশন করেছেন। নির্বাচন কমিশন আরো যদি সক্রিয়, আরো যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতেন, আমরা আর একটু ভালো নির্বাচন দেখতে পারতাম। জনাব আনিসুর রহমান বাবু, আপনি টার্ন আউটের কথা বলছিলেন। আমি আজকে বিকেল থেকেই মোটামুটি ভাবে আমার প্রতিনিধিদের সাথে কথা বলছি, আমাদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি আছেন, নির্বাচন কমিশন আছেন, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত টার্ন আউটের একটি ফিগার পাইনি। আপনি কি আমি আসলে, আমার কাছে কোনো ফিগার আমি দেখিনি। আমিও আমাদের করেসপন্ডেন্ট যিনি কভার করেন নির্বাচন কমিশন আমাকে বলতে পারলেন না। আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম, অফিসিয়াল কোনো স্ট্যাটিস্টিক আমি পাচ্ছি না। বাট এটা সাধারণ মানুষ যেটা বলছে, গণমাধ্যমে বা টেলিভিশন চ্যানেলগুলি যেটা বলছে, বা যাতে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটার সেখানে গিয়েছে, ভোট কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়েছিল এবং ভোট দিয়েছে, তাতে মনে হচ্ছে যে টার্ন আউট ইজ ফাইন। এটা হচ্ছে যে মানুষ খুব ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে বসেছিল এমনও না, খুব একটা যে ভায়োলেন্সের আশঙ্কা ছিল সেটাও যখন ছিল না, সেখানে মানুষ ভোট দিয়েছে। সেই টার্ন আউট নিয়ে আমার মনে হয় সেটা একটা পরিসংখ্যান নিশ্চয়ই পাওয়া যাবে, নির্বাচন কমিশন এটা নিশ্চয়ই বলবেন। কিন্তু অ্যাপারেন্টলি যেটা দেখা যাচ্ছে খালি চোখে, সেটাতে টার্ন আউট মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বোধহয় বলা যায়। মানে স্যাটিসফ্যাক্টরিটা আপনি এটা মানে অঙ্কে কোয়ান্টিফাই করতে পারছেন? মানে ডেফিনেটলি ইফ ইট ইজ মানে মোর দেন 60%, দেন আমার মনে হয় যে আমরা যে কোনো নির্বাচনে ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডে সেটা বেশি হবে, মানে ভালোই একটা টার্ন আউট। এক কথা যদি বলি যে আপনার কাছে কি মনে হয় যে টার্ন আউট 60% বেশি হয়েছে, বা আপনার কাছে কি কোনো একটি ফিগার আপনি গেস আমরা যে করছেন? টিভিতে প্রথম ফার্স্ট 2 আওয়ার্সে দেখলাম যে কিছু কিছু জায়গায় ওরা অলরেডি বলছে যে 15 থেকে 20% কিন্তু ভোট হয়ে গেছে। তো 15 থেকে 20% যদি হয়, আর এটা যদি কন্টিনিউ করে, তো 60% টার্ন আউটটা আশা করার মানে 60% এর বেশি টার্ন। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাইছিলাম যে আপনি নানা রকম ভাবে আপনারা বিশ্লেষণ করলেন যে কেন এই নির্বাচনটির গুরুত্ব ছিল। এই নির্বাচন নিয়ে, মানে এই পৌরসভা নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ কতটা ছিল? আমার মনে হয় না যে খুব বেশি আগ্রহ ছিল। তবে ওরা যেটা করে, যে যেমন ওরা উপজেলা ইলেকশনের ক্ষেত্রে ব্রিটিশ সরকার ইন্ডিপেন্ডেন্ট কিছু অ্যাসেসমেন্ট করেছিল। আপনি হয়তো দেখবেন যে আল জাজিরা এটা নিয়ে রিপোর্টও করেছে। তো এই ইলেকশনের যেটা ওরা দেখবে যে সত্যিকার অর্থে ইলেকশন কমিশন কতটা নিউট্রাল ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে কমিশনকে কত নাম্বার দেওয়া যাবে? সেক্ষেত্রে এখন আমার মনে হয় যে এটা আরো, আমাদের মনে হয় এইটার ব্যাপারে ভার্ডিক্ট দেওয়ার
জন্য আমাদের আরো সময় লাগবে। আর একটু সময় লাগবে। জুলাস, আওয়ামী লীগ সরকারের অধীনে ধানের শীষ প্রতীক নিয়ে যে বিএনপি নির্বাচন করলো, তো এইবার নির্বাচন করে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের কথা বলা যায়। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটি প্রহসনের নির্বাচন। তো বিএনপি কি এটি প্রতিষ্ঠিত করতে পারলো যে 5 জানুয়ারিতে অংশ না নিয়ে তারা ঠিক করেছিল, নাকি বর্জন করে তারা ঠিক করেছিল, নাকি এইবার নির্বাচনে অংশ নিয়ে ঠিক করলো? তারা আসলে কি 5 জানুয়ারির আমি যতদূর বিএনপির লোকজনের সাথে কথা বলি বা যতদূর বুঝতে পারি, 5 জানুয়ারি তারা যে বিরাট ভুল করেছেন সেটা তারা সবসময় মনে করেন, যে পার্টিসিপেশন না করে ভুল করেছেন। অ্যাটলিস্ট তাদের সামনে কিছু বিষয় ছিল যে বলতে পারতেন, এখন যেমন বলতে পারবেন যে আমরা পার্টিসিপেট করেছিলাম, অমুক জায়গায় কারচুপি হয়েছে, অমুক জায়গায় জোর করে নিয়েছে, অমুক জায়গায় আমার লোকজনকে মামলা দিয়ে ধরে নিয়ে গেছে, এটা তারা বলতে পারবে। কিন্তু 5 জানুয়ারিতে তার সে ভিত্তি নাই। এবং পরবর্তীতে 5 জানুয়ারি ইলেকশনের আগে পরে যে ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে, এবং আমরা বুঝতে পারি দূর থেকে হোক সরাসরি হোক নানাভাবে সেখানে ব্যাকিং ছিল এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে, সেই জায়গা থেকে ডেফিনেটলি বিএনপি আমি বলবো যে তারা একটা শুভবুদ্ধির উদয় হয়েছে যে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ব্যাক করা। এবং পাশাপাশি আপনি দেখবেন যে আপনি টার্ন আউটের কথা বলছিলেন, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কিন্তু ক্যান্ডিডেটরা তার কর্মীরা মানুষকে পাললে যারা বৃদ্ধ তাদেরকে কোলে নিয়ে যায়, তাদেরকে সহযোগিতা করে সর্বতভাবে, কারণ হচ্ছে কি তার পাশের বাড়ির লোকটা। সো পার্টিসিপেশন টাউন আউটের ক্ষেত্রে আমি মনে করি যে ডেফিনেটলি আমি ওনাদের সাথে একমত যে 60%-এর বেশি হওয়ার কথা। কারণ আমার যে নিজের এলাকা সেখানে আমি সারাদিন খোঁজ নিচ্ছিলাম যে কি হচ্ছে অন্যান্য জায়গার মতোই, তো সেখানে আমি দেখছিলাম যে জানছিলাম। এবং লক্ষ্য করার বিষয় হলো বাংলাদেশের সবসময় যখন মোটামুটি একটা সুষ্ঠু এনভায়রনমেন্ট থাকে, ভায়োলেন্স কম থাকে বা মোটামুটি এক ধরনের পার্টিসিপেটরি অ্যাপ্রোচ থাকে, সেখানে কিন্তু নারী ভোটাররা ব্যাপকভাবে ভোট দেয়। এবং আজকে কিন্তু তাই হয়েছে, নারী ভোটাররা কিন্তু কেন্দ্রে গিয়েছেন, তারা কিন্তু ভোট দিয়েছেন। অনেক জায়গায় কিছু কিছু রিপোর্ট দেখেছে যে জাল ভোট আছে, এগুলো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতিটা পার্ট অফ দ্যাট, ম্যানিপুলেশন কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবং এইবার একটা জিনিস আমি খেয়াল করেছি যে আওয়ামী লীগ তার যে ক্যান্ডিডেটরা ছিল তারা নানা ফর্মে তারা জানে যে প্রশাসনের কিছুটা হেল্প তারা পাবে নানা জায়গায়। সো এটাকে কাউন্টার করার জন্য আমার কিছু অভিজ্ঞতা থেকে আমি বলি যে বিএনপির ক্যান্ডিডেটরা অনেক বেশি টাকা নির্ভর ছিল। আপনি দেখবেন যে ধনাঢ্য ক্যান্ডিডেটরা তারা প্রচুর টাকা ওইটাকে কাউন্টার করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কুলোতে পারে নাই। তো বাস্তবতাটা হচ্ছে এই, তো দুজনেই কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। যেহেতু আমাদের দেশে উইনার্স টেক অল এই ধরনের একটা সংস্কৃতি আছে, আমাদের এখানে না শুধু আমাদের মধ্যে দেশে, সেই জায়গাটায় সরকারের ওইটাকে কাউন্টার করার জন্য বিএনপির বা বিরোধী দলের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের অন্যান্য ফ্যাক্টরের পরেও তারা ওই জায়গায় গিয়ে ঠিক পেরে ওঠে নাই। এটি নিয়ে আরো কথা বলে ইন্টারেস্টিং বিষয়। জনাব কুদ্দুস আফরাদ, আনন্দবাজারের কথা যদি বলি, বাংলাদেশের এই নির্বাচন নিয়ে পৌরসভা নির্বাচনে আনন্দবাজারের কতটা উৎসাহ ছিল, কতটা আগ্রহ ছিল? আসলে ওই যেটা বলছেন শফিক ভাই, আসলে ঢাকার বাইরে অর্থাৎ বাংলাদেশের বাইরে এটা নিয়ে তেমন কোনো খুব একটা উৎসাহ ছিল না। কারণ এটা আমাদের এখানকার লোকাল একটা ভোট, আর ভোট নিয়ে যেটা আমাদের এখানে ইউপি ইলেকশন নিয়ে একটা খবর থাকে একবার, এটা একটা মাঝামাঝি পর্যায়ে নির্বাচন, এবং এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে তেমন। তবে হ্যাঁ, এই ভোটে রাজনৈতিক দিকগুলো নিয়ে আনন্দবাজার বলুন বা অন্যান্য বলুন, এটার একটা ছিল। এবং সেই দিক থেকে যদি বলি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়া এই নির্বাচন ফলো করে কোনো কিছু না করলেও এটা কিন্তু তাদের অবজারভেশনে রেখেছে যে বাংলাদেশের ভোটটা কিভাবে হচ্ছে, কতটা মানে ফেয়ার হচ্ছে। এর সঙ্গে আগামীর ভোটের অর্থাৎ সামনে যে ভোটগুলো আসবে সেটা কিভাবে হবে, এই জায়গাটা আমার মনে হয় সব কাগজগুলো বলুন বা মিডিয়া বলুন একটা অবজারভেশন। খুব গুরুত্বপূর্ণ 4 জন সাংবাদিক আমাদের সঙ্গে আছেন। আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের 4 জনের কাছে আমরা একটি কমন প্রশ্ন করতে চাই যে আপনারা সারাদিন নিশ্চয়ই টিভি দেখেছেন, অনলাইন নিউজ পেপারগুলি যেভাবে কাজ করেছে বা নিউজ পেপার অনলাইন সংস্করণ যেভাবে কাজ করেছে দেখেছেন। বাংলাদেশের গণমাধ্যম এই ভোটের খবর দেওয়ার ক্ষেত্রে কতটা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছেন, সে আপনাদের পর্যবেক্ষণ এটি জানতে চাইবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জানিসুর রহমান বাবু ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের সবার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে যে লোকাল
গণমাধ্যমগুলি যারা বিদেশি গণমাধ্যম না তারা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারলো কিনা? একটা বড় অভিযোগ থাকে যে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারে না অনেক সময়। আমার মনে হয় আমার যারা সহকর্মী যারা আছে বা আপনাদের যারা যারা সহকর্মী যারা এই ইলেকশনটা কভার করেছেন সারা দেশে বা বিভিন্ন জায়গাতে, আমরা কখনো এখনো শুনি নাই যে কোনো জায়গাতে কোনো বাধাগ্রস্ত তারা হয়েছেন বা কোনো জায়গাতে তাদেরকে কেউ মানে বাধা দিয়েছে বা সুষ্ঠুভাবে সেরকম হুমকির মুখোমুখি হয়েছেন বা তারা আক্রমণের শিকার হয়েছেন। এটা বোধহয় একটা ইনসিডেন্টের কথা আমরা জানি, এটা কালকের, সেটা বোধহয় খুব একটা স্পোরাডিক একটা বিচ্ছিন্ন ঘটনা বোধহয় হিসাবে বলা যাবে। আমি ডিটেইল এটা জানিও না, কিন্তু এটা কোথাও এসছে কোনো দুই জায়গাতে। একটি টেলিভিশন এরকম হচ্ছে, আমাদের টেলিভিশনে একজন প্রতিনিধি একটু প্রতিনিধির পিছনে ইয়ে হয়েছেন, ৭১-এর একজন প্রতিনিধি একটু আক্রান্ত হয়েছেন, কিন্তু সেইগুলি আসলে বিচ্ছিন্ন ঘটনাই, যে খুব বিচ্ছিন্ন ঘটনাই, কিন্তু আসলে ইলেকশন কভারেজ কভার করার ক্ষেত্রে সেটা আমার মনে হচ্ছে যে মানে উই পারফর্ম এক্সেলেন্টলি। এটা অনলাইন আমরা যেটা দেখি বিভিন্ন পত্রিকাতে বা টেলিভিশন চ্যানেলগুলিতে, আমার মনে হয় এটা যাদের অডিয়েন্স যারা তারা স্যাটিসফাইড হয়েছেন এই কভারেজ নিয়ে। জনাব শফিকুল ইসলাম, আপনার কি মত? আমার মনে হয় যে এটার নিয়ে পুরোপুরি মানে যদি বলি যে নিয়ন্ত্রণ মুক্ত ছিল না, সেটা বলারও কি আমার কাছে কি এনাফ তথ্য আছে? এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে মানে একটা টেলিভিশনের পক্ষে ৩৫০০ কিন্তু সেন্টার ছিল, কয়টা সেন্টারে সে তার লোক দেওয়া পসিবল ছিল? মানে আপনারা কতজন? ৩৫৫৫টা কেন্দ্র ছিল। ৩৫৫৫টা কেন্দ্রের মধ্যে আমরা ঘুরে ঘুরে আমাদের ঢাকার বাইরের ব্যুরো ৭টা কাজ করে ঢাকা থেকে আমরা ৬-৭টা টিম পাঠিয়ে, ধরা যাক মাঠে ২০-২৫টা টিম ছিল। হ্যাঁ, তাহলে হয়তো বা ৫০টা কেন্দ্র আপনারা করতে পারেন। ৫০টা বা এক একজন হয়তো ৩টা করে কেন্দ্র দেখলে হয়তো ৬০টা-৭০টা কেন্দ্র আমরা দেখি। পরে আসলে এবং আমরা অবশ্য মানে ব্যাপারটা কাজ করে কিরকম করে আমরা আসলে খবর নিতে চেষ্টা করি। কোনো কেন্দ্রে কোনো গন্ডগোল হয়েছে শুনলেই আমাদের যে নির্বাচন তথ্য কেন্দ্র আছে, যে মানে তথ্য কেন্দ্র আমরা ঠিক বলবো না, আমরা যে একটা কোর টিম আছে যারা নির্বাচনের তথ্য নিচ্ছিলেন, তারা কোনো জায়গায় কোনো সংঘর্ষের কথা শুনলেও তারা প্রাথমিকভাবে প্রতিনিধিদের, তারপরে টিম যেটি পাশে আছে তাকে, ব্যুরোকে তা আমরা সতর্ক করতে চেয়েছি। সেজন্য আমরা মানে খবর পেয়েছি, আমরা এরকম বলতে পারবো মোটামুটি যে জায়গায় গন্ডগোল হয়েছে সেটার ক্ষেত্রে আর কি। আর স্থানীয়ভাবেও আমাদেরকে প্রচুর সাহায্য আমরা আসলে নির্বাচনের সময় আমরা পেয়ে থাকি। স্থানীয়ভাবে আমরা প্রচুর ফোন, প্রচুর খবর, প্রচুর মেসেজ আমরা পাই। আর এবার আপনি জানেন যে যেহেতু কোনো কিছুই বন্ধ ছিল না, টেলিফোন বা কোনো কিছু, সেজন্য এটা সম্ভব। না, আমি এটা দেখেছি যে এক্সেসটা কোয়াইট আনরেস্ট্রিক্টেড ছিল, ভিতরে যাওয়াটা, যেটি আমরা আশঙ্কা করেছিলাম। তবে শফিক ভাই, আপনার সাথে আমাদের দর্শকদের কেউ কেউ দারুণ ঐকমত্য পোষণ করছেন। তারা বলছেন যে ভোটের ফলাফল আসলে কিছুটা অবিশ্বাস্য। সেই বিষয়ে আমি একটু জুলহাস আলম, আপনার একটা বিশ্লেষণ আছে, সেটি আমরা শুনতে চাইছিলাম। তার আগে আপনি আমাদের গণমাধ্যম কিরকম করলো সেটি যদি একটু। গণমাধ্যমে ডেফিনেটলি আমি যে দর্শক যদি দেখি, আমি সারাদিন টেলিভিশনগুলো ফলো করছিলাম, ওয়াচ করছিলাম যে কি হচ্ছে প্রত্যেকটা টেলিভিশনে কম বেশি যারা নিউজকে প্রাধান্য দেয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট তারা সক্রিয়ভাবে এবং মোটামুটি সিনারিওটা অ্যাপারেন্টলি যেটা পাওয়া যায় সেই জিনিসটা পাওয়া গেছে। এখন গতকালকে রাতে কে কাকে ৫০০ টাকা দিয়ে ভোট কিনেছে সেই জিনিস তো অন্য হিসাব। সেই জিনিস কোনোদিন বাংলাদেশে হয়নি, সেগুলো আমরা জানি কিভাবে হয়, বা পুলিশের ইন্টিমিডেশন বা পলিটিক্যাল ইন্টিমিডেশন সেগুলো কিভাবে হয় সেটা আমরা মোটামুটি ওয়াকেবল। তা আজকে নির্বাচনের সময় সেই ৮টা থেকে ৪টা পর্যন্ত যে সেটি আমার মনে হয় যে টেলিভিশনগুলো খুবই ভালোভাবে কভার করেছে। পত্রিকা কি করবে সেটার জন্য আরেকটু দেখতে হবে, বাট অনলাইন ভার্সনগুলো মোটামুটি ভালোই করেছে। এবং সাংবাদিকদের রেস্ট্রিকশন ছিল না সোফার, যে তারা মোটামুটিভাবে প্রশাসন সহযোগিতা করেছে বলে জানতে পেরেছি। আর নির্বাচনের ফলাফলের বিশ্লেষণটি আমরা একটু আসি, আমরা একটু কুদ্দুস আপনাদের কাছ থেকে গণমাধ্যমের ব্যাপারটা হলো যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে শুধু মিডিয়া না, আমরা যে অনলাইনগুলো দেখেছি, অনলাইনগুলো তাৎক্ষণিক খবর দিয়ে থাকে। আমরা অনেক জায়গায় খোঁজ রেখেছি, কারণ এই খোঁজ রাখার কারণ হচ্ছে যে কোথাও গন্ডগোল হওয়ার সঙ্গে সঙ্গে ওইসব এলাকায় কোনো না কোনো প্রতিনিধির সাথে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। আর দ্বিতীয়ত আপনাকে আরেকটা জিনিস জানাচ্ছি, যেহেতু আমি একটি সাংবাদিক সংগঠনের সাথে জড়িত, কোথাও সাংবাদিক অ্যাসল্ট হচ্ছে কিনা এটা আমার খবর নিতে হচ্ছিল। যখন সাতক্ষীরায় একটা ঘটনা শুনলাম, শোনার পরপরই আমি কিন্তু চিটাগাংকে ফোন করলাম, ফোন করে বললাম যে এখানে যে গন্ডগোল হচ্ছে আমাদের কোনো সাংবাদিক আক্রান্ত আছে কিনা, এরকম ঘটনা আছে কিনা। পাশাপাশি আমি কিন্তু এই খবরটা নিয়েছি। তা আমি মনে করি এইবারই ভোটে, অর্থাৎ লাস্ট সিটি কর্পোরেশনের কথাও যদি বলেন, অনেক জায়গায় কিন্তু আমরা নানা রকম বাধা, ঢুকতে দেয় নাই, গণনার সময় উপস্থিত থাকতে দেয়নি। এবার কিন্তু বাধাহীনভাবে আমি বলতে পারি অনেকটাই বাধাহীন, একবার পুরো বাধাহীন বলবো না, অনেকটাই বাধাহীনভাবে আমাদের গণমাধ্যমের কর্মীরা এই সংবাদ সংগ্রহে কাজ করতে পেরেছে। এবং সেই জন্য খুব বেশি ব্যাক পেতে হয়েছে কোথায় এমনটা শুনিনি, তবে কোথাও কোথাও ব্যত্যতা আছেই।
এটা কোনো কোনো জায়গায় নিরাপত্তা যারা দেখভাল করেন তাদের মেজাজের উপর নির্ভর করেন। হ্যাঁ, মেজাজটাও এখানে প্রাধান্য হয়। কোনো কোনো জায়গায় প্রিজাইডিং অফিসারের মেজাজের উপর নির্ভর করেন সে কতটা অ্যাক্সেস দিবেন। কোথাও যেরকম কোঅপারেশন পাওয়া যায় ভালো, কোথাও সেইভাবে কোঅপারেশন পাওয়া যায় না, এটা তো বাংলাদেশের প্রেক্ষিতে বলাই যায়। জুলাস, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন যে ফলাফলটি এরকম হওয়ার ক্ষেত্রে যেখানে আমাদের দুই একজন দর্শক ও শফিক ভাইয়ের সাথে বা বেশ কয়েকজন দর্শক যদি আমি বলি শফিক ভাইয়ের সাথে একমত হচ্ছে যে ফলাফলটি ঠিক তাদের কাছে মনে হচ্ছে না যেটি আসলে সত্য মনে হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের যে ভোটের যে রেশিও, যদি 37% ধরে আওয়ামী লীগ, 33, 34 ধরি, পাশাপাশি জামাতে 3-4 ধরি বা ইত্যাদি, সেই হিসাবে মনে করার কোনো কারণ নেই। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি ঢালাভাবে বলতে চাই না, আজকে যদি আওয়ামী লীগ বলে যে খুব সুষ্ঠু হয়েছে, সেটাও যেমন আমি নিচ্ছি না, সত্যিকার অর্থে নিচ্ছি না। একেবারে বিএনপি যদি বলে যে ঢালাভাবে তারা পুরোটাই প্রহসন হয়েছে, সেটাও নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এই ইলেকশনটা খুবই কমপ্লিকেটেড এবং এই জায়গা থেকে বিএনপির অনেক আভ্যন্তরীণ দুর্বলতা আছে। আমি আমার এলাকার কথা বলতে, আমার যেখানে বাড়ি, আপনি কি একটু বলবেন, একটু কোয়ান্টিফাই করবেন যে মানে তবু এই ঝোঁকটা কার দিকে বেশি, মানে নির্বাচনে সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আপনি আওয়ামী লীগকেও নিচ্ছেন না, বিএনপির পুরোপুরি কথাও নিচ্ছেন না, কিন্তু আপনি কি একটু কোয়ান্টিফাই করতে পারেন যে শতকরা 70% আপনি মনে করছেন ভালো নির্বাচন হয়েছে বা 60%, 50%, 30%? প্রাথমিকভাবে এটা আরেকটু সময় লাগবে। নির্বাচন কমিশন কিন্তু প্রচন্ড প্রেসারের মধ্যে ছিল এবার, পলিটিক্যাল পার্টির দিক থেকেও এবং মিডিয়ার দিক থেকেও। যতদূর গত এক মাস মধ্যে তারা আন্ডার প্রেসার ছিল। এক ধরনের, আমি বলবো না যে ম্যানিপুলেশন হয়নি, সেটা আমি বলবো না, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে ম্যানিপুলেশনের জায়গাগুলো চোখে দেখার মতো না, এইভাবেই হয়তোবা হয়েছে। এবং সেই জায়গা থেকে যেহেতু প্রশাসনে বিএনপির তো কিছু চ্যালেঞ্জ আছে, তাদের অনেক বিভিন্ন জায়গায় তাদের মামলা আছে, তাদের বিরুদ্ধে তারা জেলে আছে, অনেকে মামলার ভয়ে আছে, অনেকে বাড়িতে নেই, সেই একটা প্রেশার ছিল। কিন্তু বিএনপির নিজের দুর্বলতাটা কিন্তু ছিল। অনেক জায়গায় আমি দেখেছি যে তারা জামাত বিএনপির ক্যান্ডিডেটকে ভোট দেয় নাই, স্বতন্ত্রকে দিয়েছে। জামাতের 3% ভোট ওখান থেকে কেটে চলে গেছে। এবং বলছিলেন যে বিদ্রোহী প্রার্থীদের অনেক ক্ষেত্রে। একটা উদাহরণ দেই, যে ময়মনসিংহ এর ফুলবাড়িয়া ওখানে যে পৌরসভা আছে, সেখানের একটা উদাহরণ দেই। সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেটের সাথে গতবারের যে বিএনপি ব্যাকড যে ক্যান্ডিডেট ছিল, তার ভোটের ব্যবধান ছিল 3-350। এইবার স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন উনি, এবং আরেকজন নতুন একজন লোককে বিএনপির ক্যান্ডিডেট করা হয়েছে। তখন কি হয়েছে, ভোটটা ভাগ হয়ে আজকে যে রেজাল্ট হয়েছে সেটা হয়েছে 3700 ব্যবধান। আচ্ছা, তার মানে কি? এবং আমি জানি ওখানকার জামাতের দলীয় সিদ্ধান্ত ছিল ধানের শেষে ভোট না দিয়ে ওই স্বতন্ত্রের পক্ষে যাওয়া। কারণ কি? লোকাল ফ্যাক্টর। কারণ নদী আছে, নদীর ওই পারে ওই দিকে আমরা যাবো না, এখানে একটা ব্রিজ আছে ওদিকে যাবো না, ও আমার বাড়ির কাছে, ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, ওর কাছে যাবো। তার জন্য কি হলো, 300 ভোটের ব্যবধানের জায়গায় এবার দেখেন এখানে হয়ে গেল 3700 ভোট আছে। তো এগুলো কিন্তু ফ্যাক্টর, এগুলোকে আমরা মাথায় রাখতে হবে। অনেকগুলি ফ্যাক্টরি আছে। পাশাপাশি একটু যদি আমরা 10 সেকেন্ডে, সেটা হচ্ছে যে যেহেতু মানুষের মধ্যে একটু বলছিলেন অফ টাইমে যে মানুষের মধ্যে কিন্তু পারসেপশন আছে যে বিএনপি আপাতত ক্ষমতা আসতে পারছে না, লোকাল গভর্নমেন্টের সাথে কিন্তু ডেভেলপমেন্টের একটা সরাসরি সম্পর্ক আছে। যেহেতু মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে এবং 2019-এর আগে কোনোভাবেই তারা যাচ্ছে না, সো ওখানে দিলে দুইটা রাস্তা বেশি হবে, এগুলো কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে। শফিক ভাই, বাবু ভাই, আপনাদের কাছে আমি জানতে চাইবো যে আমার একটা বিরতি নিয়ে ফিরতে হচ্ছে, জানতে চাইবো যে এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, ধানের শীষ এবং নৌকা প্রতীক, এতে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনীতিতে কার লাভ বেশি হলো, কার লাভ ক্ষতি হলো, এরকম একটি রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে জনাব শফিকুল ইসলাম। দলীয় প্রতীকে নির্বাচন অংশগ্রহণ বিএনপি শেষ পর্যন্ত থেকে যাওয়া এবং আওয়ামী লীগের অনেকগুলো আসন বা অনেকগুলো পৌরসভা বেশি পাওয়া রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? না, বিএনপির জন্য প্লাস যেটা হচ্ছে যে তারা এক ইলেকট্রাল পলিটিক্সে ফিরলো, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আপনি ধরেন যে প্রথম 3 মাসের যে তাদের যে কর্মসূচি, অনেকে বলে এটা সুইসাইডাল একটা কর্মসূচি, তো ওইটার থেকে তারা বেরিয়ে পার্টিকে মনে হচ্ছিল যে এই পার্টি আর নাই। তো ওরা এই সুযোগে ওরা পার্টিটাকে কিন্তু কিছু গুছানোর একটা সুযোগ পেয়েছে। আপনারা দেখবেন যে ওদের যারা সিনিয়র লিডার সবাই কিন্তু সারা বাংলাদেশে ঘুরেছে, যে যার জায়গায়। ফলে যে সেন্ট্রাল কমিটির সাথে যে ওদের এই যে দূরত্ব যেটা ছিল, যে পার্টি একদমই ক্রাশড হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিএনপির জন্য প্লাস হচ্ছে যে এইটা পার্টি অনেকটাই গুছাতে পেরেছে। আর বা আপনি মানে ঢাকা সিটি কর্পোরেশনে যেখানে দেখা যাচ্ছে যে ওদের কোনো এজেন্টই পাওয়া যায় নাই, একজন এজেন্ট রাখবে একটা সেন্টারে,
এজেন্টই পায়। এইবার তো কিছু কিছু জায়গায় ওরা অনেকটাই, যেমন ধরেন উত্তরবঙ্গে ওদেরকে অনেক সুসংহত মনে শফিক ভাই, হয়েছে। আমি যেগুলিতে খোঁজ নিচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া কিন্তু এরকম ধারণা করছিলেন বারবার, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু গত 2বার ধরে বললেন যে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কেন্দ্রে থাকবেন। কিন্তু আমি কিন্তু আমাদের প্রতিনিধিদের জানতে চাইছিলাম যে বিএনপির এজেন্টরা বা বিএনপির প্রতিনিধিরা কেন্দ্রের কাছে বা কেন্দ্রের আশে আছে, তারা কিন্তু ছিলেন না বেশিরভাগ কেন্দ্রে। এটার তো অনেকগুলো রিজন থাকতে মানে পারে, ইন্টিমিডেশনটাও থাকতে পারে। এটা আসলে এইখান থেকে আমরা আসলে কতটা বলতে পারবো ওইটা বোঝা মুশকিল। আর একটা জিনিস ওদের যেটা হচ্ছে, ওরা বরাবরই বলছে যে এই ইলেকশন কমিশন দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না, ওরা যেটা বলছে সেই জায়গাটায় ওরা আবারও হয়তোবা এই বিষয়টা ওরা সরব হবে। বাবা, আপনি কি মনে করছেন যে প্রথম কথা হচ্ছে যে এই ইলেকশনটা আসলে একটা স্থানীয় পর্যায়ের নির্বাচন, এটা জাতীয় নির্বাচন না, সেটাতে সরকার ব্যবস্থা বা সরকার পরিবর্তনের কোনো সঙ্গে সম্পর্কিতও না। এই ইলেকশনটা যে আমরা যেটা জানি যে স্থানীয় সরকার, তাদের একটা নির্দিষ্ট রোল থাকে। স্থানীয় সরকারের যারা নির্বাচিত যারা হন, তারা স্থানীয় পর্যায়ের উন্নয়ন এবং অন্যান্য কিছু কাজ যারা করেন, সেটা যে মেইন স্ট্রিম রাজনীতির সাথেও বা জাতীয় রাজনীতির সঙ্গে এটা খুব বেশি সম্পর্ক এটাতে থাকে না, সম্পর্ক আসলে থাকেই না। এবং মানুষ এখানে ভোট দেয় হচ্ছে যে তাদের স্থানীয় যে ইস্যু যেগুলি আছে সেগুলি যারা অ্যাড্রেস করতে পারেন তাদেরকেই তারা চয়েস করেন। সেটা জাতীয় নির্বাচনের মতো প্রতীক দেখে সেখানে ভোট, সেখানে আসলে তো এর আগে ছিল না, এই প্রথমবারের মতো সেটা হচ্ছে। সেই ক্ষেত্রে এখন আমরা একটা শুনি ইনকামবেন্সি ফ্যাক্টরের কথা, যেটা নেগেটিভ অর্থে বলা হয় যে যারা সরকারে অনেক বছর থাকে তাদের জন্য একটা নেগেটিভ একটা পারসেপশন ডেভেলপ করে তার বিরুদ্ধে একটা ভোট যায়। কিন্তু সেইখানে স্থানীয় পর্যায়ে আমরা যেটা এর আগে যেটা দেখেছি সব সময়, যারা ক্ষমতায় থাকে সেদিকেই মানুষের একটা হয়তো ঝোঁক থাকে যে এই সরকার ক্ষমতায় আছে, এবং যেটা ক্ষমতাসীন যে দল আওয়ামী লীগ তারাও সেটা ক্যাম্পেইন করেছে, আমরা ক্ষমতায় আছি, আমাদেরকে যদি ভোট দাও, ভোট দিলে আমাদের উন্নয়ন আমরা করতে পারবো। মানুষ স্বাভাবিকভাবে সেদিকে একটা ঝোঁক বেশি থাকবে, সেটাই হয়তো এক্সপেক্টেড যে সেটাতে খুব বেশি। আর আমার কাছে যেটা ধারণা ব্যক্তিগতভাবে, বিএনপির এখানে কখনো খুব বেশি আশা করার ব্যাপার ছিল না যে তারা ইলেকশনে তারা জিতবেন বা মেজরিটি তারা আসন পাবেন বা মেজরিটি সিট তারা জিতবেন, সেটাতে না। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা বিএনপির, এটা বিএনপিরও না, এটা আসলে মানে পুরো জাতীয় রাজনীতির একটা বড় একটা অ্যাচিভমেন্ট যে বিএনপির যে একটা বড় একটা দল সেটা নির্বাচনী প্রক্রিয়ায় সেটা ফিরেছে। এর আগের অনেকগুলি ঘটনা আমরা দেখেছি যেগুলি দুঃখজনক ঘটনা, অনেক ভায়োলেন্স আমরা দেখেছি, অনেক রক্তপাত হয়েছে। মনে হচ্ছিল যে আমাদের আসলে যে এই বড় একটা দল সেটা হয়তো একটা মার্জিনালাইজড হতে হতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খুব একটা স্ট্রং একটা কামব্যাক একটা এদের নির্বাচনী প্রক্রিয়াতে, এটাই ওদের অ্যাচিভমেন্ট এবং এটাই আসলে মানে রাজনীতিরও একটা অ্যাচিভমেন্ট। কুদ্দুস আফরোজ ভাই, আপনি শুধু একজন সাংবাদিকই নন, আপনি যেহেতু সাংবাদিক নেতাও বটে এবং আপনি আওয়ামী লীগের এক ধরনের সমর্থক, যে সাংবাদিক গোষ্ঠীটি আছে তারই আপনি নেতা। আমি যেটি জানতে চাইছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ কি মেসেজটি নিবে, যে তারা খুব জনপ্রিয় আছে এখন সরকারে বা তারা খুব ভালো অবস্থানে আছে, এই মেসেজটি কি নিবে? বিষয়টা যদিও বাবা বলছিলেন যে এটি আসলে টিসানের সরকার নির্বাচন, আমিও সেটাই মনে করি, কারণ এখানে কিন্তু যদিও নৌকা এবং ধানের শীষ বা নাঙ্গলের লড়াই হয়েছে বা এই প্রতীকী নির্বাচন হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল না। তাদের সামনে ভোটারদের সামনে যে ম্যানিফেস্টোটি ছিল সেটি হচ্ছে লোকাল সমস্যা, এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, এইটাকে বিএনপি যেহেতু শূন্য ছাড়া ছিল সেটাকে অ্যাড্রেস করতে পারেনি, যেটা আমাদের আনিস ভাই বললেন যে এইটাকে অ্যাড্রেস করাটা একটা বিরাট ব্যাপার ছিল বা বড় কারণ ছিল। যেহেতু আওয়ামী লীগ পাওয়ারে, আওয়ামী লীগ সেই সুযোগটা নিয়েছে। তার বাইরে এটা অনেক কথা আমাদের বেরিয়ে আসছে, প্রশাসনিক একটা তো সহায়তা থাকেই, লোকাল যেটা লোকাল গভর্নমেন্টের সবসময় মনে করে যে রুলিং পার্টিকে ভোট দেবো, আর এর বাইরে জামাতটাও পাশে ছিল না। কিন্তু আমি যেটা মনে করি এখান থেকে আওয়ামী লীগের অর্জন কি, আওয়ামী লীগের মোটা দাগের অর্জন হচ্ছে বিএনপিকে নির্বাচনে ফিরিয়ে আনা। এই নির্বাচন কমিশনের বিএনপিকে নির্বাচনে ফিরিয়ে আনতে আওয়ামী লীগ এত উদ্গ্রীব কেন? মানে আওয়ামী লীগের কি সমস্যা বিএনপি নির্বাচন দেশে এবং বাইরে? এটা নিয়ে একটা কথা তো আছেই, এটা তো অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ তো অস্বীকার করেই যাচ্ছে। মানে এই জায়গাটায় আওয়ামী লীগের সফলতাটা হচ্ছে যে আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচনে বা এই নির্বাচন কমিশনের অধীনে অতীতের নির্বাচনগুলোতে রাজনৈতিকভাবে বিএনপি অংশগ্রহণ করেনি। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে কিন্তু তাদের প্রার্থী ছিল, সেটা হচ্ছে স্বতন্ত্রভাবে, তারা সমর্থনও করেনি, তাদের প্রার্থীগুলোকে তারা আনুষ্ঠানিক কোনো সমর্থন দেয়নি। এইটা আওয়ামী লীগের একমাত্র সফলতা আমি মনে করি। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, এখানে আওয়ামী লীগ তার দলকে আর একটু গুছিয়ে লোকালি সংঘবদ্ধ করে ফেলেছে।
এটা তো আমরা এটা হয়তো- আমরা এটা- আমরা এটা বিরতি, কুদ্দুস ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি। জুলাস, আপনাকে দিয়ে শুরু করবো এবং আপনাদের সবার কাছে আমি এই প্রশ্নটি জানতে চাইবো যে বিএনপি যে কয়েকদিন আগে একটি কথা বলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মারফত যে এরপরে সকল নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে, আজকের নির্বাচনের পর আপনাদের কাছে একটু ভবিষ্যৎ জানতে চাইবো যে বিএনপি এই কথায় ঠিক থাকবে কিনা বা এই বিএনপি এটি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি এবং ফিরছি তারপরে। ফিরে এলাম আজকের বাংলাদেশের জুলাস আলম। জি, আপনি বিরতির আগে বলছিলেন যে বিএনপি কে এই রেজাল্টের পরে আবার এই নির্বাচনে এই সরকারের পূর্ণিজার অধীনে পক্ষে থাকবে। আসবেন কি, জি, আসবে কিনা। জি জি আমার বিবেচনায় বলে যে বিএনপির না আসলে আর কোনো চয়েস নাই এখনকার যে সিচুয়েশন। কারণ 5ই জানুয়ারি ইলেকশনে থেকে তারা দূরে থেকে তারা যে ভুল করেছিল সেই ভুলটাকে শুধরানোর এখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না, এবং নানা কারণে, এবং দলটি নানা কারণে আরো নতুন নতুন জটিলতার মধ্যে পড়েছে। কি কারণে যেন আমার মনে হয় যে বিএনপি যে দল, এত বড় একটা দল, এই দলকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের যে কথা সেটা শোনাতে পারছেন না পুরো দলকে। আমি দলকে যদি মনে করি সেই জায়গায় তারা ঠিক শোনাতে পারছেন না। সেই জায়গা থেকে সিচুয়েশনটা এমন দাঁড়িয়ে গেছে, দলীয়ভাবে বিএনপি ভিতরে ভিতরে এত বেশি ভালনারেবল হয়ে গেছে যে তার এখন কোনো চয়েস নাই। যদি সামনের কোনো ইলেকশন হয়, ইউনিয়ন পরিষদ ইলেকশন আছে, সেখানে বিএনপি যদি দলীয়ভাবে সেটি হয়, বিশেষ করে চেয়ারম্যানদের ইলেকশন যদি হয়, বিএনপি যদি ওটায় যায় সেটাও হয়তো বা বিপদ, কম বিপদ। যদি না যায় তাহলে বেশি বিপদ। তার মানে কি, খুব সহজ ইলেকশন যদি হয়, বিএনপি যদি ওটায় যায় সেটাও হয়তো বা বিপদ, কম বিপদ। যদি না যায় তাহলে বেশি বিপদ। তার মানে কি, খুব সম্ভবত বিএনপিকে ওটাতেও যেতে হবে। কারণ হচ্ছে যে তা না হলে কি হবে, দলকে তো চাঙ্গা। একটা জিনিস যেটি হয়েছে, বিএনপি এই নির্বাচনে নতুন করে লোকাল কোন্দল অনেক জায়গায় বেড়েছে, কিন্তু পাশাপাশি যেটি বলছিলেন কুদ্দুস আফরাদ ভাই যে তারা দলীয়ভাবে চাঙ্গা হয়েছে, তারা কিন্তু প্র্যাকটিস করেছে, মানুষের কাছে গিয়েছে, তারা চাঙ্গা ছিল, এর মধ্যে মানি সার্কুলেট করেছে, তাদের এনার্জি নষ্ট করেছে। এই যে উদ্যম, পলিটিক্যাল যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে পড়ে তারা ফেস করেছে, কাকে ধমক দিতে হবে দিয়েছে, কাকে আদর করতে হবে করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিএনপির জন্য। কারণ হচ্ছে আওয়ামী লীগ জানে বিএনপি ভিতরে ভিতরে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, লোকাল লেভেল থেকে ন্যাশনাল লেভেল পর্যন্ত। এই ফ্রাস্ট্রেশনটা কাটানোর জন্য বিএনপির নির্বাচনে না গিয়ে কোনো উপায় ছিল না। আবার নতুন করে আবার আরেক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হবে, এইটাকে কাটানোর জন্য আবার তাকে ইলেকশনে যেতে হবে, যে কোনো ইলেকশন, এটা আমি বিশ্বাস করি। যেন শফিকুল ইসলাম, আপনার বিশ্লেষণ শুনবো এর না, ব্যাপারে। আমি ওর সাথে একমত। আমার মনে হয় যে আমাদের দেশের থেকে ইলেকশন বয়কটের সংস্কৃতি আমার মনে হয় শেষ হয়ে গেছে। এটার আরেকটা কারণ হচ্ছে যে বিএনপি বয়কট করে, মানে 2014 সালের ইলেকশন বয়কট করে ওরা কিন্তু এই জিনিসটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যেতে পারেনি। ইন্টারন্যাশনালি সবাই বলছে যে এটা ব্রড বেস ছিল না, অনেকটা প্রশ্নবিদ্ধ ইলেকশন ছিল, কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে মেনে নিয়েছে। কেন? তারা দেখেছে যে মেন অপোজিশন পার্টি অ্যাট দ্য টাইম বিএনপি, ওরা টেক পার্ট করেনি, ওরা পার্টিসিপেট করেনি। ফলে বিএনপি তখন সত্যিকার অর্থে কোনো মানে ইন্টারন্যাশনালি কিছু বলার মতো ছিল না। বা আপনি সিটি কর্পোরেশনের ইলেকশন দেখেন যে ওরা 12টার সময় বয়কট করলো, 12টার সময় বয়কট করে ওদের একটা প্রতিনিধি দল কিন্তু পরবর্তীতে এই কিছু কূটনীতিকদের সাথে বলেছে যে দেখেন এটা এটা হয়েছে। কিন্তু কূটনীতিকদের, বা আমি ব্রিটিশ হাই কমিশনের বক্তব্য যেটা শুনেছি, যে ওরা কিন্তু স্পষ্ট বলেছে যে আপনারা শেষ পর্যন্ত থাকলেন না কেন। এবং শেষ পর্যন্ত থেকে তারপরে কেন বললেন না হ্যাঁ, যে আপনার বয়কট মানে 12টার সময় আপনার এটা ইয়ে করে। ফলে আমার মনে হয় না যে আগামীতে মানে বিএনপি মানে তার কোনো চয়েস নাই, যেটা আমি জুলহাসের সাথে একমত। আমি আমার যারা কলিগ তাদের সঙ্গেও আমি পুরোপুরি একমত। আমার সকালে আজকে লাইন লিখতে হচ্ছিল, আমার যখন ইলেকশনের ব্যাকগ্রাউন্ডটা বাইরের জন্য আমি যখন রিপোর্ট করি তখন একটা ইসের জন্য, সেখানে আমার একটা ছিল যে বিএনপিকে আমার মানে বর্ণনা করতে ছিল, ইট ওয়াজ এ পার্টি হুইচ ওয়াজ ইন পলিটিক্যাল ভার্চুয়াল পলিটিক্যাল উইল্ডারনেস ফর দ্য লাস্ট 7 years। এখন মানেটা হচ্ছে যে আসলেও এটা অনেক এতগুলি দিকে বিপদ, ইন্টারনাল দ্বন্দ্ব এবং এখানে জামাতের সঙ্গে সম্পর্কের অনেক জটিলতা। এখন ইলেকশন ফিরে আসা ছাড়া এই দলীয় কাঠামো ধরে রাখাটা খুবই ডিফিকাল্ট বিএনপির জন্য।
বিএনপির আমার ধারণা বিএনপি এর আগে যখন বলেছিল যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না কিংবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন কোনো আমরা কোনো মানে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছি না ইলেকশন প্রসেসে, যাতে নাকি বিএনপির আস্থা ফিরে আসতে পারে এই সরকারের উপরে বা ইলেকশন কমিশনের উপরে। তারপরে বিএনপি ইলেকশনে এসেছে, এটা একটা যে ইট ওয়াজ ফোর্স টু কাম ব্যাক দলের জন্য, দলের স্বার্থে, এবং এটা রাজনীতির জন্য একটা ইতিবাচক ব্যাপার, দলের জন্য ইতিবাচক ব্যাপার। আমারও মনে হয় যে ভবিষ্যতে তাদের এই নির্বাচনী প্রক্রিয়াতে তাদের থাকতে হবে তাদের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য। কুদ্দুস আপনাদের এই বিষয়ে যদি আপনি খুব খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে বিএনপি যদি ভিন্ন কোনো ধরনের পথের সন্ধান না পায় তাহলে তার সামনে আর কোনো বিকল্প নেই, তাকে নির্বাচনে যেতে হবে। বিএনপি কিন্তু এখনো নানাভাবে ভিন্ন পথের সন্ধান করছে। আমি মনে করি বিএনপি নানামুখী চাপ দিয়ে সরকারকে একটা জায়গায় নিয়ে যেতে চায়, যে জায়গায় বিএনপির যেসব দাবি টাবি আছে এইসব নিয়ে আসা, আরও কোনো ভাবে হয়তো চায়। তো আমি মনে করি যদি ভিন্ন কোনো পথের সন্ধান না পায় বিএনপি, নেক্সট নির্বাচনে তার এই অবস্থায় যেতে হবে। আর এই অবস্থায় না গেলে, তবে নিকট অতীতের যে অভিজ্ঞতা আমাদের বিএনপি সম্পর্কে, বিএনপির আবারও একটা ঝুঁকি নিতে পারে বলে আমি মনে করি, যে ঝুঁকির মধ্য দিয়ে বিএনপি আরেকটা আত্মঘাতী জায়গায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথা বলতে পারে। জুলাস, একটি কথা প্রায় আমরা শুনছি যে এই সরকার ক্রমেই অগণতান্ত্রিক হয়ে উঠছেন, যেহেতু তার পাওয়ার অ্যাবসলিউট হয়ে উঠছে। এই নির্বাচনের ফলে কি তার মানে সেই অভিযোগ যদি সত্য হয় সে কি আরেক ধাপ অগণতান্ত্রিক হবে কিনা? খুব আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের যে বর্তমান অবস্থান, 5ই জানুয়ারির আগে কিন্তু আওয়ামী লীগের যে মানসিক শক্তি, তার যে মরাল যে স্ট্রেংথ, সেটা কিন্তু অনেক দুর্বল ছিল। পরবর্তীতে 5ই জানুয়ারি উতরে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল সাপোর্ট সরাসরি না পেলেও কেউ এমন কোনো বাধা তৈরি করেনি। তারপরে যুদ্ধাপরাধের বিচার, যে বিচার প্রক্রিয়া, একটা সময় মানুষ মনে করতে এটা ছেলে খেলা হচ্ছে, এটা কোনোভাবেই শেষ হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে সর্বশেষ যে ফাঁসি কার্যকর হলো, পাশাপাশি বিএনপির এই বছরের শুরুতে 3 বছরের যে রাজনীতি, 3 মাসের যে রাজনীতি এই বছরে, সব মিলিয়ে হচ্ছে কি বর্তমান আওয়ামী লীগ আমি মনে করি দল হিসেবে তাদের যে নেতৃত্ব, তারা অনেক বেশি কনফিডেন্ট। মানে তারা মনে করে যে আমরা এইভাবে চালিয়ে নিতে পারবো, এই নির্বাচনের মাধ্যমে তার কনফিডেন্স আরো বাড়বে। আপনি আরো বাড়ছে, সেটি ভালো কি ক্ষতি সেটার জন্য সময় লাগবে, কিন্তু দলীয় ভাবে আমি মনে করি যে তারা এখন অনেক বেশি কনফিডেন্ট হবে। এবং এই নির্বাচনের আগে কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি কনফিডেন্ট ছিল, তাদের কোন্দলগুলো তারা খুবই সুন্দরভাবে। এবং আমাদের একদমই সময় নেই। শফিক ভাই, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ আরো একটু কঠোর মুষ্টি থাকবে কিনা, তার বজ্র মুষ্টি আরো কঠোর হবে কিনা? এটা আসলে তো খুবই লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটার থেকে তো সে এমন কোনো ম্যান্ডেট পাচ্ছে না বা ম্যান্ডেটের ইয়ে নাই, আর অলরেডি তো দে হ্যাভ দ্য ম্যান্ডেট, 3/4 মেজরিটি নিয়ে আছে। মানে সেটার ক্ষেত্রে বাড়তি আর কোনো কিছু না। বাবু, আপনি কোনো কিছু যোগ করতে চান? একই কথা, এটা স্থানীয় সরকারের নির্বাচন, এটা দলীয় ভিত্তিতে এটা হলো প্রথমবারের মতো, এবং অ্যাপারেন্টলি আওয়ামী লীগ অনেক বেশি ভোটে সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা এখানে বিজয়ী হয়েছে। এখন জাতীয় পর্যায়ে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে আওয়ামী লীগ হচ্ছে ক্ষমতাতে, স্থানীয় পর্যায়ে তাদের প্রতিনিধিরাই হয়তো সংখ্যাধিক্য তাদের থাকছে, এবং তাদের এখানে তাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রাজনৈতিকভাবে তাদের বজ্রমুষ্টি হওয়ার জন্য সেটি বড় কোনো প্রভাব ফেলবে না। কুদ্দুস আহমেদ, আপনি কি মনে করেন যে এটা বড় কোনো প্রভাব ফেলবে আওয়ামী লীগের ক্ষেত্রে, ইতিবাচক বা নেতিবাচক, মানে যথেষ্ট অগণতান্ত্রিক হয়ে উঠতে বা বেশি গণতান্ত্রিক হয়ে উঠতে? না, এই লোকাল নির্বাচনে আওয়ামী লীগকে বড় প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগ যে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি অগণতান্ত্রিক বা আওয়ামী লীগ যদি কোনো বড় কিছু ঘটিয়ে ফেলে, সেটা বিএনপির রাজনীতির উপর নির্ভর করবে। এই নির্বাচনে তার কোনো ভূমিকা নেই, এই নির্বাচনে কোনো প্রভাব। আমি শেষ প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল মনে করেন কিনা? বর্তমানে যে সরকার পরিচালনা করছে এই সরকার যথেষ্ট গণতান্ত্রিক উপায়টি করছে কিনা? মানে আমি যদি কোয়ান্টিফাই করি, আমাদের একদমই সমানে 100-তে কত ভাগ গণতান্ত্রিক? অগণতান্ত্রিক মনে করার কোনো কারণ নেই, কোনো কারণই নেই। জুলাস, আপনি মনে করছেন কিনা? আমাদের পুরো কনটেক্সটে দেখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি নিজেদের মধ্যে দলীয় ওয়েস্টার্ন ডেমোক্রেসির যে প্র্যাকটিস, সেটা আমাদের মধ্যে নাই। এটাকে মাথায় রেখে বর্তমান বাস্তবতা এটা দেখতে হবে। শফিক ভাই, আপনি?
আওয়ামী লীগ তো মানে অ্যাজ এ পার্টি তো বাংলাদেশের বৃহত্তম পার্টি, হ্যাঁ। ঠিক না? আর আপনি গণতান্ত্রিক অগণতান্ত্রিক প্রশ্ন এখন এই কনটেক্সটে তো আসাটা বাবা আপনার কাছে কি মনে হয় সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যম, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা আরোপ করা, সবার প্রতি সমান দৃষ্টি, সেই আওয়ামী সব- লীগ গণতান্ত্রিক বা গণতান্ত্রিক না, সেই প্রশ্নটা আসলে এটা খুব বেশি এটা 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 একটা মানে খুব উত্তরের সুযোগটা খুব বেশি নাই সরাসরিভাবে বলার জন্য। একটা জিনিস শুধু বলা যায় যে কোনো দেশের যে কোনো ডেমোক্রেসিতে দুইটা বড় দল থাকে, দুইটা দল অ্যাক্টিভ থাকে। আমাদের সেইখানে একটা বড় দলের আমরা সেখানে আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি। সেটা আওয়ামী লীগকে অগণতান্ত্রিক করবে কিনা বা কতটুকু করবে সেটা হচ্ছে পরের প্রশ্ন। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি ইট ক্যানট বি কল্ড আজকের এজ আলোচনা অংশগ্রহণের জন্য জনাব আনিসুর রহমান, জনাব শফিকুল ইসলাম, জনাব জুলাই সালাম, জনাব কুদ্দুস আফরোজ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।